হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট সাইফুল ইসলাম, জজ কোর্ট চট্টগ্রাম। আইন বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওর বিষয়টি হচ্ছে, আপনি কোন কোন জিনিসগুলো যদি উপস্থাপন না করেন ভূমি আইনের মামলায় আপনি হেরে যাবেন। ভূমি আইনের মামলা আপনার টিকবে না। আপনি ভূমি আইনের একটা মামলা করছেন, নতুন ভূমি আইনে, সেই ভূমি আইনের মামলায় আপনি টিকতে পারবেন না, পরাজিত হবেন। সেই বিষয় সম্পর্কে আজকে আলোচনা করব। ভূমি আইন, নতুন ভূমি আইন, ভূমি অপরাধ প্রতিরোধক প্রতিকার আইন 2023, যে 2023 সাল থেকে কার্যকর হয়েছে, বলবৎ হয়েছে। বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি বাই এটি কার্যকর, এটি বলবৎ, এটা কেউ অস্বীকার করতে পারবে না। অনেক গুঞ্জন আছে, বলা হচ্ছে নতুন ভূমি আইনে কোনো কাজ হচ্ছে না, কিছু হচ্ছে না, কোথাও মামলা নেয় না। এই ধরনের কথাগুলো হচ্ছে গুজব। প্রথমত এই কথাগুলো হচ্ছে গুজব। আপনি নতুন ভূমি আইনে আট ধারায় আপনি মামলা করতে পারবেন না। 3 মাসের মধ্যে যে অবৈধ দখলদারকে উচ্ছেদ, 3 মাসের মধ্যে উচ্ছেদের কথা যেটা বলা হয়েছে, সেই 3 মাসের মধ্যে আপনি মামলা শেষ করতে পারবেন না। এবং 3 মাসের যে কথা বলা আছে, যে ধারায় কথাটা বলা আছে, সেই ধারাটা কার্যকর হচ্ছে না। কারণ হচ্ছে এখানে 8 ধারার যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তু বিচার হচ্ছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে। এই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে এখনো পর্যন্ত সরকার এটা কর্তৃত্ব দেয় না। সরকার এখনো পর্যন্ত ওনাদেরকে ক্ষমতা অর্পণ করে না। যেহেতু তাদেরকে কোনো ক্ষমতা দেয় নাই, এই বিষয়ে 8 ধারায় মামলা আমলে গ্রহণ বিষয়ে আবেদন করবে, শুধুমাত্র একটা আবেদন দিবে। সেই আবেদনের উপর প্রেক্ষিতে উভয় পক্ষের কাগজপত্র, দলিলপত্র সব কিছু সাবমিট করবে, নিয়ে আসবে। এরপরে সব কিছু হুটহাট করে খুব তাড়াতাড়ি 3 মাসের মধ্যে নিষ্পত্তি হয়ে যায়। এই ধরনের যে কথা, সেটা হচ্ছে কার্যকর হচ্ছে না। সেটা যখন আসবে, বিধি যখন আসবে, বিধি আসলেও যে এটা কর্তৃত্ব ক্ষমতা দিবে বা ক্ষমতা পাবে বা বিচার করতে পারবে, সেই বিষয়ে সন্দেহান আছে। যাক, সেটা হচ্ছে পরের কথা। কিন্তু আপনি 8 ধারায় যে মামলা, সেই 8 ধারার মামলা ছাড়া অন্যান্য যে ধারাগুলো আছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে, সেই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে আপনি মামলা করতে পারেন। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে মামলা করতে কোনো বাধা নাই। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের বিধান আছে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যে কোন বিধানে মামলাটা নিষ্পত্তি করবে, সেটা হচ্ছে ফৌজদারি কার্যবিধি 1898 সালে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী সে ওনার পদ্ধতি অনুযায়ী কাজটা শেষ করে দিন, বিচারটা শেষ করবে, মামলা নিষ্পত্তি করবে। আপনি শুধুমাত্র কোনো একটা ধারার মধ্যে দিয়েছেন, উনি ওই ধারার যে ক্রাইটেরিয়া, ওই ধারার যে এলিমেন্টগুলো আছে, বিষয়বস্তু যেগুলো আছে, গুরুত্বপূর্ণ শর্ত যেগুলো আছে, সেগুলো ফুলফিল করতে পারলে, আপনার ডকুমেন্ট সঠিক থাকলে, ওই ব্যক্তি যদি অপরাধী হয়ে থাকে, তখন সেই ক্ষেত্রে মামলা বিচার নিষ্পত্তির মাধ্যমে ওই ব্যক্তিকে অপরাধী হিসেবে গণ্য করে তার বিরুদ্ধে সাজা কার্যকর করতে হবে। এই হচ্ছে কথা। তাহলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে কোনো মামলা করতে আপনার কোনো বাধা নেই, বিপত্তি নেই। আজকে গেলে আপনিও আজকে প্রতিকার পাবেন। এই হচ্ছে কথা। আপনি একজন বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে মাননীয় আদালতে হাজির হবেন। বিজ্ঞ আইনজীবী সব কিছু আপনার আর্জি, আপনার কথা, আপনার যে বিবেচ্য বিষয়, আপনার যে প্রতিকার প্রার্থনা করতেছেন, সেই প্রতিকার অনুযায়ী উনি একটা আর্জি লিখে সব কিছু সঠিকভাবে উনি আদালতের কাছে উপস্থাপন করবে। আদালতের কাছে উপস্থাপন করার মাধ্যমে পরবর্তীতে যেভাবে হওয়া দরকার, আপনার সুষ্ঠুভাবে যদি মামলাটা পরিচালনা করতে পারেন, তখন অবশ্যই আপনি ওই মামলায় ফলাফল পাবেন। এই ক্ষেত্রে আপনাকে কোন কোন জিনিসগুলো আপনার হাতে রাখতে হবে। আপনার হুট করে আপনার জমিটি যদি বেদখল হয়ে যায়, অথবা আপনি বেদখল হয়ে গেছে বা বেদখলের চেষ্টা হচ্ছে, তখন আপনি কি করবেন, কোথায় যাবেন, কোন কোন জিনিসগুলো নিয়ে যাবেন, কোন কোন জিনিসগুলো আপনি হাতে রাখবেন। বেদখলের চেষ্টা হওয়ার আগে আপনাকে কোন কোন জিনিসগুলো, কোন কোন দলিলপত্র, কোন কোন ডকুমেন্টগুলো আপনার কাছে রাখতে হবে, যাতে আপনি হুট করে গিয়ে মামলা করতে পারেন। সেই জিনিসগুলো কি কি, আপনি কোন কোন জিনিসগুলো আপনার কাছে রাখতে হবে সবসময়, যাতে আপনার হাতের নাগালে থাকে। কোন কোন ডকুমেন্টগুলো আপনার কাছে রাখবেন, সংরক্ষিত রাখবেন, যাতে জমি নিয়ে কোনো সমস্যা হলে
জমি নিয়ে কোনো সুবিধা অসুবিধা হলে, দাঙ্গা হাঙ্গামা হলে, বা যে কোনো ধরনের একটা সংঘর্ষ, যে কোনো ধরনের একটা অপ্রীতিকর কোনো ঘটনা ঘটে গেলে জমিতে, জায়গা জমি কেন্দ্র করে, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কোন কোন ডকুমেন্টগুলো আপনাকে হাতে রাখতে হবে। 1 নম্বর হচ্ছে, আপনার যদি ক্রয়কৃত কোনো ডকুমেন্ট থাকে, ছাপ কবলা দলিল, আপনার কাছে যদি কোনো ছাপ কবলা দলিল থাকে, বিক্রয় কবলা দলিল থাকে, কেউ একজন ব্যক্তি আপনাকে বিক্রয় করছে, সেই বিক্রয় কবলা দলিলটা আপনাকে, বিক্রয় কবলা দলিল মূল কপিটা আপনার কাছে রাখতে হবে। মূল দলিল সেটা আপনি ট্রু কপিও হতে পারে, ট্রু কপি আপাতত আপনি কিনছেন, সেটার ট্রু কপিটা আপনি হাতে রাখতে পারেন। এই ট্রু কপিটা দিয়েও অনেক কিছু হবে। মূল দলিল পেতে তো সময় যায়, 2 বছর, 3 বছর, 5 বছর লেগে যেতে পারে। সাব রেজিস্ট্রারি কার্যালয় থেকে সেটা মূল দলিল তো বালামুক্ত না হলে মূল দলিল পাওয়া যায় না, এটা 2-3 বছর লেগে যায়। বাংলাদেশের যে তথাকথিত যে প্রচলিত নিয়ম আছে, সেটা হচ্ছে একটু সময় লাগে মূল দলিলটা পেতে। তাহলে ট্রু কপিটা দিয়ে আপনার যে কোনো কাজ করতে পারেন। তাহলে ট্রু কপি আপনাকে হাতে রাখতে হবে প্রথমত। 2 নম্বরে আপনাকে হাতে রাখতে হবে, যে ব্যক্তির কাছ থেকে আপনি জমিটি কিনেছেন, সেই ব্যক্তির খতিয়ানগুলো আপনাকে রাখতে হবে। সেই ব্যক্তির খতিয়ান ছাড়া আপনি কোনো কিছু করতে পারবেন না, ওই ব্যক্তি। আবার 3 নম্বরে হচ্ছে, আপনি যার কাছ থেকে কিনেছেন, কেনার পর থেকে আপনি নামজারি করেছেন কিনা, আপনি ওই জমিটি নামজারি করেছেন কিনা, নিজ নামে নামজারি করেছেন কিনা। 3 নম্বরে আপনি নিজ নামে যদি নামজারি না করে থাকেন, তাহলে নামজারি করাইতে হবে। তাহলে এই নামজারির খতিয়ান আপনার নিজ নামে যখন নামজারি খতিয়ান হয়ে যাবে, সেই নিজ নামে নামজারি খতিয়ানটা আপনার কাছে রাখতে হবে। কোনো ঝামেলা হয়ে যাবে, তখন আপনি নামজারির আবেদন করবেন, আরেকটা কিছু করবেন, যেমন কি মামলা করতে গেছেন, এটা হচ্ছে আপনার মামলাটা নিচ্ছে না, আপনার নিজ নামে নামজারি নাই। অথবা আপনার কাছে দেখা গেছে যে আপনি মামলা করতে যাচ্ছেন, একজন ব্যক্তির কাছ থেকে কিনছেন, কিন্তু আপনার কাছে ট্রু কপিও নাই, মূল কপিও নাই, কোনো কপি নাই। আপনি দখল আছেন, ঠিক আছে, আপনি কিনছেন বৈধ মালিক, তাও ঠিক আছে, কিন্তু আপনার কাছে কোনো ডকুমেন্ট না থাকার কারণে তখন আপনার অনেক সমস্যা হতে পারে, মামলা নেবে না। প্রথম কথা হচ্ছে মামলা নেবে না, অথবা মামলা নিলেও শেষমেশ দেখা যাচ্ছে মামলাটা খারিজ হয়ে যাচ্ছে যে কোনো সময়। তাহলে এই ক্ষেত্রে আপনার 3 নম্বর গেল নামজারি খতিয়ান। 4 নম্বরটা হচ্ছে, আপনি ওই জমিতে যে দিনটি ক্রয় করছেন, ওই দিনটাকে আপনি নামজারি মূলে আপনার যে যতটুকু সম্পত্তি নামজারি আছে, ততটুকু সম্পত্তির আপনি খাজনা কর দিয়েছেন কিনা। যদি খাজনা কর দিয়ে থাকেন তাহলে ভালো কথা। যদি খাজনা কর না দিয়ে থাকেন, খাজনার দাখিলা যদি আপনার কাছে না থাকে, তাহলে আপনি মামলা করতে পারবেন না। মামলা করলে আপনি ঠকে যাবেন। কারণ বাংলাদেশ সরকারকে আপনি আপনার বৈধ জমি, আপনার দখলীয় জমির, ক্রয়কৃত জমির কোনো সরকারি করটা দিচ্ছেন না, খাজনাটা দিচ্ছেন না, সরকারি পাওনাটা আপনি দিচ্ছেন না। তাহলে সেই ক্ষেত্রে আপনাকে সরকারের যে সরকারিভাবে যারা নিয়োগপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট, জজ, ম্যাজিস্ট্রেট, সরকারিভাবে রাষ্ট্রপতির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত যে কোনোভাবে সরকারি কর্মচারী, তাহলে ওনাদেরকে যদি আপনি দেখাতে না পারেন, সরকারকে আপনি বৈধ কাগজপত্র, সরকারি যে খাজনা কর, সেটা যদি আপনি পরিশোধ না করেন, তাহলে সরকারি কোনো ব্যক্তি সেটা আপনার পক্ষে মামলা নেবেন। যদি আপনার জমিটি যদি পৈতৃক সম্পত্তি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার পিতার ওয়ারিশ সনদ লাগবে। ওয়ারিশ সনদ ছাড়া হবে না। ওয়ারিশ সনদ আপনি সিটি কর্পোরেশনের ক্ষেত্রে মেয়রের কাছ থেকে পাবেন, আর জেলা পর্যায়ে ইউনিয়ন পরিষদের ক্ষেত্রে আপনি ইউনিয়নের চেয়ারম্যানের কাছ থেকে আপনি ওয়ারিশ সনদ পাবেন। এই ওয়ারিশ সনদটা আপনার কাছে রাখতে হবে। এই জিনিসগুলো ছাড়া আপনি মামলা করতে পারবেন না। অথবা আপনি অন্য কোনো ব্যক্তি যে বিদেশে আছে, তার পক্ষে আপনি মামলা করতে যাচ্ছেন, আপনার জমিটি অবশ্যই সেই ক্ষেত্রে যে বিদেশে আছে, যে ব্যক্তির জমি, তার পাওয়ার অফ অ্যাটর্নি লাগবে। পাওয়ার অফ অ্যাটর্নি হচ্ছে আমুক্তারনামা, ক্ষমতাপত্র। আপনাকে ক্ষমতাপত্র দিতে হবে। ক্ষমতাপত্র যদি না দেয়, সেক্ষেত্রে আপনি বিদেশে যে বসবাসকারী ব্যক্তির জমিটা নিয়ে সমস্যা হচ্ছে, সেই ব্যক্তির মামলা করতে পারবেন না। অথবা সেক্ষেত্রে আপনাকে ওই ব্যক্তির ওয়ারিশ হতে হবে, অথবা ওয়ারিশ সূত্র হতে পারে, অথবা সহ অংশীদার হতে হবে, সহশরিক মালিক হতে হবে, শেয়ার হোল্ডার হতে হবে, ওই জমির শেয়ার হোল্ডার হতে হবে। অথবা সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় অন্যান্য শেয়ারার যারা আছে,
সেই ব্যক্তিদের অবশ্যই তখন একটা ক্ষমতাপত্র অথবা পাওয়ার অফ অ্যাটর্নি দরকার হয়। তাহলে এইসব বিষয়গুলো অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। এইসব বিষয়গুলো, এইসব দলিলপত্রগুলো আপনাকে হাতে রাখতে হবে। হাতে যদি না রাখেন সেক্ষেত্রে আপনার জমিটি কোনো ঝামেলা হলে, কোনো সমস্যা হলে, সুবিধা অসুবিধায় আপনি হুট করে গিয়ে মামলা করতে পারবেন না। অবশ্যই এই সব জিনিসগুলো হাতে রাখতে হবে। দেখা যাচ্ছে আপনি মামলা করতে চাচ্ছেন, আপনি মায়ের জমি, মায়ের সম্পত্তি আপনি মামলা করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনার মায়ের কোনো ওয়ারিশ সনদ নেই, আপনি যে ওই মায়েরই সন্তান, সেক্ষেত্রে আপনার ওয়ারিশ সনদ না থাকলে আপনি কীভাবে হুট করে গিয়ে মামলা করতে পারবেন? অবশ্যই আপনার মায়ের ওয়ারিশ সনদ লাগবে, ওয়ারিশ সনদ অবশ্যই দেখাতে হবে এই ক্ষেত্রে। অথবা আপনার ভাইয়ের কোনো জমি, যে ভাইটা আপনার বিদেশে আছে, সে ভাইয়ের আপনি কোনো পাওয়ার অফ অ্যাটর্নি আপনাকে দেয় না। আপনাকে যদি পাওয়ার অফ অ্যাটর্নি না দেয়, উনি বিদেশি, আপনি দেশি, আপনি মামলা পরিচালনা করতে পারবেন, সঠিক পরিচালনা করতে পারবেন। কিন্তু পরিচালনা করার জন্য অবশ্যই ওনার পাওয়ার লাগবে, ক্ষমতা লাগবে। আপনি কার জমি, কে মামলা চালাচ্ছেন, কীভাবে মামলা চালাচ্ছেন? আপনি যদি মামলা করেন, এটা যদি কোনো ফলাফল খারাপ হয়, ভালো হয়, সেক্ষেত্রে ওই ব্যক্তিত্ব দায় থাকবে না। আপনার যদি জমিটা যদি মামলা প্রমাণ করতে না পারেন, সেক্ষেত্রে আদালত কী করবে? কার জমি, কে বিচার হচ্ছে, কাকে কোন ধরনের বিচারের নিষ্পত্তি করতেছে, কোন ধরনের প্রতিকার দিচ্ছে, কার জমি, এ হচ্ছে কথা। তাহলে সব কিছু জিনিসগুলো যদি আপনার হাত থাকে, সেক্ষেত্রে আপনি মামলা করতে পারবেন, মামলায় আপনি জয়ী হতে পারবেন। অবৈধ দখলকারীকে আপনি দখলচ্যুত করতে পারবেন, সাজা কার্যকর করাতে পারবেন, সাজা পরোয়ানা ইস্যু করাতে পারবেন। সুষ্ঠুভাবে মামলা পরিচালনা করলে অবশ্যই আপনি সফল পাবেন। বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে আপনি আদালতে হাজির হয়ে আপনি মামলা পরিচালনা করতে পারবেন। তাহলে এই হচ্ছে কথা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।